আরও গল্প চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি একটা নতুন গল্প পাঠ নিয়ে। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের একটি রহস্য গল্প, মারণ বাতাস। আজ শোনাব গল্পের প্রথম পর্ব। ইদানিং কাজকর্মে অফিস পাড়ায় এলে একবার করে লালবাজারে ঢু মেরে যায় মিতিন। ডিসি ডিডি অনিশ্চয় মজুমদারের ঘরে বসে কিছুক্ষণ চাটা খায়, গল্প সল্প করে। পেশাসূত্রে অনিশ্চয়ের সঙ্গে তার সৌহার্দ্য অনেক বেড়েছে। সাংঘাতিক ব্যস্ততা না থাকলে অনিশ্চয় তাকে দেখলে খুশি হন খুব, মহা আনন্দে আড্ডা জমান। সময়টা মিতিনের মন্দ কাটে না, শিক্ষা লাভও হয়। অনিশ্চয়ের দীর্ঘ পুলিশ জীবনের অভিজ্ঞতার কাহিনী শোনাও তো এক ধরনের শিক্ষাই। বিকেলে চেম্বারে পা রাখতেই ডিসি সাহেব হৈ হৈ করে উঠলেন। আরে ম্যাডাম, আসুন আসুন, ভালো দিনেই এসেছেন। আজ খাঁচায় এক আজব চিড়িয়া ধরা পড়েছে। চিড়িয়া? নিতিন ভুরু কোঁচকালো। ইয়েস, চিড়িয়া, বুলবুলও বলতে পারেন। কাঁধের দোপাট্টা ঠিক করতে করতে মিতিন চেয়ারে বসলো। কি কেস বলুন তো? পরশু খবরের কাগজে পড়েছিলেন, আলিপুরের মাল্টি স্টোরেড বিল্ডিং আকাশলীনায় এক পঙ্গু তরুণের রহস্যজনক মৃত্যু। সৌম্যরূপ চৌধুরী? বয়স 33, ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। অ্যাপারেন্টলি মনে হচ্ছিল হার্ট অ্যাটাক, কিন্তু ডাক্তার ফাউল প্লে আছে বলে সন্দেহ করছে। বাহ, খুব খুঁটিয়ে পড়েছেন তো। টেবিলের পেপারওয়েটটাকে এক পাক ঘুরিয়ে দিলেন অনিশ্চয়। বডি আমরা পোস্টমর্টমে পাঠিয়েছিলাম। ইটস আ কেস অফ প্ল্যান্ড হোমিসাইড। তাই? সর্বত্র তো আমাদের কলকাতা পুলিশের বদনাম। আমাদের নাকি 18 মাসে বছর, আর এই কেসের মার্ডাররা আজই কট, উইদিন 72 ঘন্টা। আচ্ছা, আপনারা দেখছি তাহলে সত্যিই টেকে উঠেছেন। মিতিন একটু ঠাট্টা করার লোভ সামলাতে পারল না, হাসতে হাসতেই বলল, তা সেই দুরাত্মাটি কে? খুব তো গোয়েন্দাগিরির এজেন্সি খুলে পয়সা কামাচ্ছেন, গেস করুন তো কে? আমি কি করে বলবো, কেসটার আমি কি বা জানি। নিতিন চুল দোলালো। হবে কোনো শত্রু ফত্রু? শত্রু তো বটেই, যাকে বলে জাত শত্রু। অনিশ্চয় দাঁত ছড়িয়ে হাসলেন। বুঝলেন না তো, ম্যারেড মানুষের জাত শত্রু তো একজনই, স্ত্রী, ওয়াইফ। বউ খুনি? নিতিন পলকে টান টান। আগে হ্যাঁ, বধূ হত্যার খবর পড়ে আপনারা তো খুব তিরিং বিরিং লাফান, কথায় কথায় বরের নামে 498 ঠুকছেন। স্বামী হত্যার কেস শুনেই অমনি কানে লেগে গেল, হ্যাঁ? তা নয়, তবু কাগজে পড়লাম লোকটা পঙ্গু ছিল। আপনারা সব পারেন ম্যাডাম, মেয়েদের ডিকশনারিতে দয়া মায়া বলে কোনো শব্দ নেই। অনিশ্চয় নড়ে চড়ে বসলেন। ভাবতে পারবেন না কিভাবে খুন করেছে, একেবারে কোল্ড ব্লাডেড মার্ডার, ইন আ মোস্ট সাভেজ ম্যানার। কিরকম? এয়ার এম্বলিজম, ফাঁকা সিরিঞ্জের বাতাস ভিকটিমের বডিতে পুশ করে সঙ্গে সঙ্গে কার্ডিয়াক অ্যারেস্ট, অক্কা। ওহ নো, কিন্তু এই মেথডের খুন তো সহজে ধরা যায় না। সেই জন্যই তো চান্সটা নিয়েছিল। তবে ঝানু ডাক্তারের চোখ এড়াবে কি করে, সিরিঞ্জে বেশ কয়েক ড্রপ ব্লাড এসে গিয়েছিল। দেখেই ডাক্তার বলে দিলেন, এটা নর্মাল ইঞ্জেকশন পুশ করার কেস নয়। দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে। ইন্টারেস্টিং তো বটেই, তবে সিম্পল। গল্প একেবারে দুয়ে দুয়ে চার। কিরকম কিরকম?
কৌতূহল হচ্ছে তো? কিউরিসিটি দাই নেম ইজ হিউম্যান। আহা, বলুনই না। বলছি বলছি, আমি নিজে ইনভেস্টিগেশনে গিয়েছিলাম। আপনাকে পুরো ডিটেল দিয়ে দিচ্ছি, দেখুন কোনো ফাঁকফোকর খুঁজে পান কিনা। তার আগে বলুন, চা খাবেন না কফি? কফি চলুক। বেল বাজিয়ে কফি বিস্কিটের অর্ডার দিয়ে সৌম্যরূপ উপাখ্যান শুরু করলেন অনিশ্চয়। তার গল্প বলার ভঙ্গিটি বেশ বৈঠকি ধরনের। তাড়িয়ে তাড়িয়ে রসিয়ে রসিয়ে বলেন কিছুটা, থেমে যান হঠাৎ হঠাৎ, লক্ষ্য করেন শ্রোতার প্রতিক্রিয়া, টুকরো টাকরা নিজস্ব টিপ্পনিও জোরেন মাঝে মাঝে। তাতে গল্প আরও জমে যায়। গল্পের মধ্যে আচ্ছেদ পড়ল অল্প স্বল্প। ফাইল হাতে অফিসাররা ঢুকছে, সই করিয়ে নিয়ে যাচ্ছে, কিংবা বেজে উঠছে টেলিফোন। মোটামুটি কাহিনীটা এরকম। সমরূপ চৌধুরীর সঙ্গে চিত্রলেখা রায়ের বিয়ে হয়েছিল বছর 4 আগে। প্রেমের বিয়ে নয়, সম্বন্ধের বিয়ে। চিত্রলেখার বাপের বাড়ির অবস্থা ভালোই। বাবা রেলের অফিসার, মা স্কুলে পড়ান। চিত্রলেখা তাদের একমাত্র সন্তান। বেহালায় তাদের নিজস্ব দোতলা বাড়ি। সমরূপরাও পয়সাওয়ালা ঘর। বাবা ডাক্তার ছিলেন, নিউরোলজিস্ট। ভালোই পসার ছিল। মাও যথেষ্ট শিক্ষিত, এমএ পাস, তবে নির্ভেজাল হাউসওয়াইফ। সমরূপের একটি ভাইও আছে, অভিরূপ। অনিশ্চয়ের মতে সেটি একটি অকাল কুষ্মাণ্ড। 26-27 বছর বয়স হয়েছে, চাকরি বাকরির কোনো চেষ্টা নেই। বাপের রেখে যাওয়া পয়সায় খায় দায়, মস্তি মানায়, পপ মিউজিক না র্যাপ মিউজিক কিসের একটা দলে ঝ্যাং ঝ্যাং এদিক ওদিক গিটার বাজিয়ে বেড়ায়। পড়াশোনার দৌড় গ্র্যাজুয়েশন অবধি, তাও কেঁদে কোকিয়ে। লেখাপড়ায় ব্রিলিয়ান্ট ছিল সৌম্যরূপ। হায়ার সেকেন্ডারিতে প্রথম 100 জনের মধ্যে ছিল। চাকরিও সে খুব একটা খারাপ করতো না। মাত্র 29 বছর বয়সেই পিটারসন ইন্ডিয়ার ডেপুটি মার্কেটিং ম্যানেজার। চিত্রলেখাও হাইলি কোয়ালিফাইড, ফিজিওলজির এমএসসি। অর্থাৎ সমরূপ আর চিত্রলেখা ছিল পারফেক্ট গুড ম্যাচ। বিয়ের পর দুজনে দিব্যি ছিল। প্রবলেম শুরু হলো বিয়ের মাস 6 পর থেকে। দুজনে দার্জিলিং গ্যাংটক বেড়াতে গিয়েছিল। সেখানে নাকি কোনো পাথুরে রাস্তায় আছাড় খেয়েছিল সৌম্যরূপ। তখন থেকেই তার অসুখের সূত্রপাত। প্রথমে স্যাক্রোইলিয়াটিস, কোমরে অসহ্য ব্যথা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। গ্যাংটকে ডাক্তার দেখিয়েছিল। কলকাতায় ফেরার পর ছেলের বাবাই ছেলের চিকিৎসা করতে থাকেন। এমন সময় চিত্রলেখা একটি চাকরি পেয়ে গেল কলেজে। শ্বশুর শাশুড়ির বিশেষ মত ছিল না, সৌম্যরূপের তো ছিলই না। তবুও সবার আপত্তি উপেক্ষা করে চাকরিতে যোগ দিল মেয়েটা। সম্ভবত তখন থেকেই স্বামী স্ত্রীর সম্পর্ক তিক্ত হয়ে পড়ে। নিজের চাকরি যখন যায় যায়, তখনই বউ একটা ভালো কাজ পেয়ে গেল। কটা স্বামীই বা এ অবস্থা খুশি মনে মেনে নিতে পারে? ইতিমধ্যে সমরূপের অসুস্থতা আরও খারাপের দিকে গড়াচ্ছিল। বাবা নিজে তো চিকিৎসা চালাচ্ছিলেনই, এক কারি স্পেশালিস্টও এনে দেখিয়েছেন, কিন্তু লাভ হচ্ছিল না কোনো। বছর দেড়েকের মাথায় পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়ল সৌম্যরূপ। শিরদাঁড়া একদম স্টিফ, যাকে বলে ব্যাম্বু স্পাইন। সর্বক্ষণ হাত পা ঝিনঝিন, ঘাড়ে কোমরে ব্যথা। অ্যাঙ্কোইলোজিং স্পন্টালাইসিস বেচারিকে সম্পূর্ণ ইনভ্যালিড করে দিল। এরকম একটা সময় সমরূপের বাবা মারা যান। হঠাৎই সেরিব্রাল অ্যাটাক। ছেলের চিন্তায় ভয়ঙ্কর উদ্বিগ্ন থাকতেন, বোধহয় তারই পরিণাম। ভদ্রলোকের মৃত্যুর বছরখানেকের মধ্যেই চিত্রলেখা শ্বশুরবাড়ি ছেড়ে বেহালায় বাপের বাড়ি চলে যায়। তারপর থেকে একদমই আর যেত না সৌম্যরূপের কাছে। কিন্তু হঠাৎ গত সোমবার সন্ধেবেলা চিত্রলেখা সৌম্যরূপের বাড়ি এসে হাজির, স্বামীকে ডিভোর্স পেপার সই করানোর জন্য। 1 ঘন্টা মতন ছিল। সে চলে যাওয়ার পরই ছেলেটাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সমরূপের মা ছেলের হার্ট অ্যাটাক হয়েছে ভেবেই তড়িঘড়ি ডাক্তারকে কল দেন, কিন্তু ডাক্তার এসেই গোটা ব্যাপারটা ঘুলিয়ে দেয়। বছর দুয়েক ধরেই সমরূপের হাতে স্ক্যালভেন সেট লাগানো থাকতো। ইঞ্জেকশন দিয়ে দিয়ে আর শিরা খুঁজে পাওয়া যেত না বলে ওই স্ক্যালভেন সেটের মধ্যে দিয়ে ইঞ্জেকশন পুশ করা হতো পেশেন্টকে। বাড়ির যে কেউই দিয়ে দিতে পারত। ঘুমের ইঞ্জেকশন, ব্যথার ইঞ্জেকশন। ওই স্ক্যালভেন সেটেই একটা 50 সিসি সিরিঞ্জ লাগানো ছিল সেদিন, রক্তের ফোঁটা শুদ্ধ। ওই সিরিঞ্জের গায়ে চিত্রলেখার আঙুলের ছাপও পাওয়া গেছে। এমন একটি মোক্ষম প্রমাণ হাতে এসে যাওয়ার পর মেয়েটিকে ধরতে পুলিশের আর সময় লাগেনি। মিতিন প্রায় নিঃশব্দে শুনল পুরোটা। কফি এসে গেছে, চুমুক দিচ্ছে কাপে, ভাবছে কি যেন। অনিশ্চয় মজুমদার ভুরু নাচালেন। কি গল্পে ফাঁক পেলেন কিছু মেয়েটার ফেভারে? ফাঁক কি বলছেন? আমি তো ইয়া বড় বড় গর্ত দেখতে পাচ্ছি। মেয়েটা কখন এসেছিল, কটায় গেল, কখন ডেড বডি আবিষ্কার হলো, এসব তো কিছুই বললেন না। ওগুলো সব ফুল প্রুফ। আমরা বাজিয়ে দেখেছি। মেয়েটা এসেছিল 8:15 থেকে 8:30-র মধ্যে, গেছে ঠিক 9টায়। ফ্ল্যাট বাড়ির দারোয়ান চিত্রলেখার আসা যাওয়া দুয়েরই সাক্ষী। ডেড বডি আবিষ্কার হয়েছে অ্যারাউন্ড 10:30। কে আবিষ্কার করেন? সমরূপের মা। মারা যাওয়ার 1.5 ঘন্টা পর কেন? চিত্রলেখাকে দেখেই সমরূপের মা পাশের ফ্ল্যাটে চলে গিয়েছিলেন। বোঝেনি তো, ছেলের এই দশায় বউ তাকে ডিভোর্স করতে চাইছে। কোন শাশুড়ি এমন পুত্রবধূর মুখদর্শন করতে চায়? 9:30 নাগাদ অবশ্য তিনি ফিরে আসেন। এসে পর্দা সরিয়ে ছেলেকে একবার দেখেও গেছেন। ছেলে ঘুমোচ্ছে ভেবে তাকে আর ডাকেননি। মোটামুটি 10:30 নাগাদ রাতের খাবার খেতে সৌম্যরূপ। তখনও ছেলে সাড়া দিচ্ছে না দেখে ডাক্তার এসেছিল রাত 11টা নাগাদ। তখন সবে রাইগার মার্টিজ সেট ইন করতে শুরু করেছে। ডাক্তারবাবুই মৃত্যুর টাইম লিখে গিয়েছেন, রাত্রি 9টা। অনিশ্চয় কফি শেষ করে পেয়ালা পিরিচ টেবিলে রাখলেন। ড্রয়ার থেকে সিগারেটের পাউচ বার করেছেন। হাতের চেটোয় তামাক পিষতে পিষতে বললেন, ইঞ্জেকশনটা ফুঁড়ে দিয়েই দুধ দাঁড়িয়ে পালিয়েছিলেন লীলাময়ী। সিরিঞ্জটা যে খুলে সরিয়ে ফেলতে হয় এ হুঁশও তখন আর ছিল না। বোঝেনি তো, খুনি একটা না একটা ভুল করেই। তবু? কি তবু? খুনের মোটিভটা কি? যার সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে তাকে খামোকা খুন করতে যাবে কেন? ওইটাই তো খেলা। ওই জন্যই তো বললাম আজব চিড়িয়া। পাকানো সিগারেট ঠোঁটে ঝুলিয়ে লাইটার জ্বালালেন অনিশ্চয়। আগুনের শিখা ধরে রেখে চোখ টিপে বললেন, ডিভোর্সের কাগজটা ক্যামোফ্লেজ, ছুতো। ওই ফ্ল্যাটে এন্ট্রি নেওয়ার একটা পাসপোর্ট। ও জানতো বরকে নিরালায় পাবেই। ডিভোর্সের ওর কিছু দরকার নেই। বর টেসে গেলে বরের ন্যাচারাল ওয়ারিশান হিসেবে তার ভাগের সম্পত্তির প্রতিটি পায়ে পয়সা হাতে চলে আসবে, আর তাই নিয়ে ড্যাং ড্যাং করে নতুন শ্বশুরবাড়িতে গিয়ে উঠবে। কি নিখুঁত প্ল্যান! চিত্রলেখা আবার বিয়ে করছিল নাকি? তবে আর বলছি কি, লটঘট চালাচ্ছিল তো গুণময়ী, নিজের কলেজের প্রফেসরের সঙ্গে। বেচারা সৌম্যরূপ হয়ে গিয়েছিল ডগ ইন দ্য ম্যানজার। এমন একটা মতলব ভাবল যাতে ডগ ভি খতম, মালকড়িও হাতে এসে গেল। লোকে নিন্দেও করতে পারবে না। সবাই বলবে, আহা কচি বিধবা নতুন করে যদি জীবন শুরু করেই। সবই ঠিকঠাক ছিল। আলমারি থেকে গয়নাগাটিগুলো পর্যন্ত বের করে নিয়েছিল। শুধু ওই সিরিঞ্জটা যদি খুলে নিয়ে যেত। আচ্ছা, এক সেকেন্ড। সৌম্যরূপকে ব্যথার ইঞ্জেকশন, ঘুমের ওষুধ সবই কি ওই 50 সিসি সিরিঞ্জ দিয়ে দেওয়া হতো? ওগুলো তো ছোট ইঞ্জেকশন, 5 সিসির সিরিঞ্জ হলেই হয়ে যায়।
ওই গোবদা সিরিঞ্জ তো অন্য কাজের জন্য রাখা থাকতো। সমরূপের যখন খুব বাড়াবাড়ি চলতো তখন নাকি নাকে একটা টিউব ফিট করে ওকে খাওয়ানো হতো। ট্রায়াল টিউব? হ্যাঁ হ্যাঁ, ওইসব স্যুপ টুপ 50 সিসি সিরিঞ্জটায় ভরে ভায়া রাইলস টিউব ফিট দেওয়া যেত পেশেন্টকে। মেয়েটা কি ধরিবাজ দেখুন, জানতো বড় সিরিঞ্জ ছাড়া এয়ার এম্বলিজম করা যায় না। ফিজিওলজি স্টুডেন্ট তো। হুম। নিতিন একটুক্ষণ চুপ করে ফের জিজ্ঞেস করলো, একটা কথা, মেয়েটা কতদিন আগে সৌম্যরূপকে ছেড়ে চলে গেছিল? এই তো লাস্ট পুজোর আগে, ধরুন প্রায় 8-9 মাস। কেন গেছিল? আশিক জুটে গেছিল তাই। শ্বশুরবাড়িতে থেকে প্রেম করার অসুবিধে হচ্ছিল। অবশ্য মেয়ের বাপ মা অন্য কথা বলছে। তাদের বক্তব্য সমরূপ অসম্ভব খিটখিটে হয়ে গিয়েছিল। যাচ্ছে তাই গালিগালাজ করতো বউকে, নোংরা নোংরা কথা বলতো, এমন চেঁচামেচি করতো যে নার্স পর্যন্ত টিকতো না। অনিশ্চয় হুস হুস দুটো টান দিয়ে সিগারেট গুঁজলেন অ্যাস্ট্রেতে। তবে বাপ মা মেয়েকে ভালো প্রমাণ করার জন্য এসব তো বলবেই। কিন্তু কথাগুলো তো মিথ্যে নাও হতে পারে। ডাজন্ট ম্যাটার। চিত্রলেখা যে ইদানিং প্রেম করছিল এটা ওর বাবা মাও অস্বীকার করতে পারেনি। আমাদের পক্ষে ওটাই যথেষ্ট। হুম। আর সৌম্যরূপের ভাইটা সেদিন কোথায় ছিল সন্ধেবেলা? ওই যে বললাম, ব্যান্ড পার্টি, পপ মিউজিক। বাবু সেদিন দলবল নিয়ে যাদবপুর ইউনিভার্সিটি অ্যানুয়াল ফাংশনে প্রোগ্রাম করছিলেন। আমি ক্রস চেক করে নিয়েছি, ছেলেটা তখন ওখানেই ছিল। ফিরেছে কখন? রাত 12টার পর। আমাদের আলিপুর থানা তখন অকুস্থলে পৌঁছে গেছে। পুলিশ দেখে ছোকরা নাকি ঠক ঠক কাঁপছিল। জোর শক পেয়েছে আর কি। যতই হোক দাদার মৃত্যু বলে কথা। সৌরভের মার এখন কি অবস্থা? পাথর, একেবারে পাথর। মাত্র 2 বছরের মধ্যে এমন বড় বড় দুটো আঘাত। স্বামী গেল, ছেলে গেল। অনিশ্চয়ের মুখে হালকা ছায়া। আমার তো মেয়েটার বাবা মার কথা ভেবেও খারাপ লাগছে। আজ নাকি খুব ছোটাছুটি করেছে কোর্টে, তাও তো মেয়ে বেল পেল না। এখন 7 দিনের পুলিশ কাস্টাডি। কি কপাল! ওই বজ্জাত মেয়ের জন্য বাপ মার মান সম্মান ধুলোয় মিশে গেল। মেয়েটা এজাহার দিয়েছে, স্বীকার করেছে সব? ওফ, সে মেয়ে যে কি ঠ্যাটা! মুখে একদম কুলু পেটে বসে আছে, শুধু একটি বুলি তোতা পাখির মতো আউড়ে যাচ্ছে, আমি সৌম্যকে মারিনি। আমি বেরিয়ে আসার সময় সৌম্য যন্ত্রণায় ছটপট করছিল, আমি ওকে মেপে 2 সিসি কম্পোজ ইঞ্জেকশন দিয়েছিলাম সৌম্যরই রিকোয়েস্টে। তার বেশি আমি আর কিছু জানি না। মিতিন কি যেন চিন্তা করলো একটু, ঘড়িও দেখলো একবার। পার্থ আজ চটপট ফিরে আসবে বাড়িতে। সন্ধেবেলা বুমবুমকে নিয়ে দিদির বাড়ি যাওয়ার কথা। কিন্তু উঠতে ইচ্ছে করছে না, কেসটা যেন টানছে চুম্বকের মতো। মিতিন বলেই ফেলল, পুলিশি কাস্টাডি মানে? মেয়েটা তো এখন এখানেই আছে, এই লালবাজারে। অনিশ্চয় হাত ওল্টালো। আর কোথায় যাবে? তিনি এখন লকআপ আলো করে আছেন। একটু দেখা যায় মেয়েটাকে? কেন? দেখতাম, কথা বলতাম একটু। আপনার থার্ড আই দিয়ে নতুন কিছু আবিষ্কার করতে চান? হ্যাঁ? অনিশ্চয় হো হো হেসে উঠলেন। আরে ম্যাডাম, গল্পে উপন্যাসে আপনাদের, পেশাদার গোয়েন্দাদের যতই গুণগান করা হোক না কেন, আসল কাজ কিন্তু করি আমরাই। জহুরি যেমন রত্ন চেনে, আমরাও তেমন ক্রিমিনালদের চিনি। আমাদের খুব একটা ভুল হয় না। আপনি শত চেষ্টাতেও ওকে বাঁচাতে পারবেন না। কে বললো আমি বাঁচাতে চাই? আমি জাস্ট যাচাই করতে চাই। আমার সিক্স সেন্স বলছে কোথাও একটা ফাঁক রয়ে যাচ্ছে, মোটিভ ঠিক ক্লিয়ার হচ্ছে না। ওকে, দেখুন যাচাই করে।
কয়লা যদি হিরে বনে যায়? একজন অফিসারকে তলব করে চাপা গলায় নির্দেশ দিলেন অনিশ্চয়। মিনিট 15 মধ্যেই বন্দিনী হাজির, সঙ্গে ইউনিফর্ম শোভিতা 2 মহিলা প্রহরী। কয়েক মুহূর্ত স্থির চোখে চিত্রলেখাকে দেখল মিতিন। বয়স বড় জোর 27-28, সাধারণ বাঙালি মেয়েদের তুলনায় একটু লম্বা, দোহারা চেহারা, রং মোটামুটি ফর্সার দিকে, মুখখানা ভারী মিষ্টি, লাবণ্য মাখা। তবে ওই মুখে এত ঘন মেঘ জমে আছে বাইরের আকাশের মতো, চুলটুল উস্কো খুস্কো চিত্রলেখার, ভাসা ভাসা চোখের নিচে গাঢ় কালির পোচ। মাত্র কয়েক ঘন্টাতেই দুগালে সাদা খড়ির দাগ, কাঁদছিল কি? অনিশ্চয় গমগমে গলায় বললেন, আপনাকে কেন ডাকা হয়েছে বুঝতে পারছেন? চিত্রলেখা উত্তর দিল না, মুখ ফিরিয়েছে অন্যদিকে। ইনি আপনার সঙ্গে কথা বলতে চান, যা প্রশ্ন করবেন ঠিক ঠিক জবাব দেবেন। চিত্রলেখা ভাবলেশীন। মিতিন মৃদুস্বরে জিজ্ঞেস করল, শুনলাম আপনি কলেজে চাকরি করেন, কোন কলেজে? চিত্রলেখা ঘুরে তাকালোই না, স্থির চোখে দেওয়াল দেখছে। অনিশ্চয় গর্জে উঠলেন, কি হলো, জবাব কই? শব্দের অভিঘাতে যেন কেঁপে উঠল চিত্রলেখা। ঘাড় ঘোরালো একবার, চোয়াল শক্ত করে রেখেছে, তবে ওঠাপড়া করছে কণ্ঠনালী। আবার চট করে বুক ঘুরিয়ে নিল। মিতিন অপ্রস্তুত মুখে উঠে দাঁড়ালো, আলতো হাত রেখেছে গিয়ে মেয়েটার পিঠে, টেনে পাশের চেয়ারে বসালো। কোমল গলায় বলল, নার্ভাস হচ্ছেন কেন? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। কথাটা যেন কানেই গেল না চিত্রলেখার, কাঠের পুতুলের মতো বসে আছে। মিতিন গলা আরো নরম করল, কথা বলবেন না? ঠোঁট নড়ল চিত্রলেখার, আমার বলার কিছু নেই, আমি তো দোষী সাব্যস্ত হয়েই গেছি। মোটেই না, যতক্ষণ পর্যন্ত না জাজ রায় দিচ্ছেন ততক্ষণ অবধি আপনি দোষী নন। আমাকে একটা উত্তর দেবেন? আপনাকে দেখে সৌম্যরূপের সেদিন কি রিয়াকশন হয়েছিল? বলে কি লাভ, কে বিশ্বাস করবে? চিত্রলেখা নাক টানল। সৌম্য সেদিন আশ্চর্য রকম শান্ত ছিল, এক কথায় সই করে দিয়েছিল, নিজেই বলল গয়নার বাক্সটা নিয়ে যেতে। বেশ, এবার বলুন তো, অত বড় সিরিঞ্জে ইঞ্জেকশন দিতে গেলেন কেন? চিত্রলেখার ভুরু কুঁচকে গেল। ছোট সিরিঞ্জ খুঁজে পাইনি, তাই ওটাই হাতের কাছে ছিল, সৌম্যই বলল। আপনি জানেন সিরিঞ্জে বাবলস থাকলে মানুষ মারা যেতে পারে? জানি, কিন্তু আমি সৌম্যকে মারিনি। ফের এক কথা? ঘর কাঁপিয়ে ধমকে উঠলেন অনিশ্চয়। তুমি মারুনি তো কে মেরেছে, ভূত? তীব্র দৃষ্টি হেনে বারেক অনিশ্চয়কে দেখল চিত্রলেখা, তারপর মাথা হেট করে বসে আছে। মিতিন একটু সময় নিয়ে জিজ্ঞাসা করল, আপনি যে ডিভোর্সের কাগজপত্র নিয়ে যাচ্ছেন আপনার স্বামী জানতেন? চিত্রলেখা নীরব। আপনি যখন ফ্ল্যাট থেকে চলে এলেন তখন কি আপনার শাশুড়ি ফিরে এসেছিলেন? জবাব নেই। আপনার সঙ্গে শাশুড়ি দেওরের রিলেশন কেমন ছিল? এবারও উত্তর নেই। চিত্রলেখা যেন এখন গ্রানাইটের দেয়াল, প্রতিটি প্রশ্নই প্রতিফলিত হয়ে ফিরে আসছে মিতিনের কাছে। আরও দু একটা জিজ্ঞাসা ছুড়ে হাল ছেড়ে দিল মিতিন, হেলান দিয়ে বসেছে চেয়ারে। অনিশ্চয়ের নির্দেশে চিত্রলেখাকে নিয়ে চলে গেল 2 মহিলা প্রহরী।
ঘর ফাঁকা হতেই অনিশ্চয় বললেন, দেখেছেন তো কেমন ঠ্যাটা? কোথায় বর মরেছে একটু চোখের জল থাকবে, অনুশোচনা হবে তা নয়। দেখে নেবেন, আমি ওকে ফাঁসিতে লটকাবো। মিতিন গুম হয়ে বসেছিল। হঠাৎ বলে উঠল, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব মিস্টার মজুমদার। বলুন। আমি কি ওর বাড়ির লোকজনকে একটু মিট করতে পারি, মানে আনঅফিসিয়ালি? এখনো সংশয়? হুম, কৌতূহল। মিতিন বায়নার সুরে বলল, প্লিজ দাদা, আমি কেসটা একটু স্টাডি করতে চাই, পরে হয়তো আমার কাজে লাগবে। ওকে, আমাদের ইনভেস্টিগেশনটাকে ডিস্টার্ব না করে যা খুশি করতে পারেন। মিতিন আর বসল না, দুটো একটা কথা বলে উঠে পড়ল, চিন্তিত মুখে। পথে বেরিয়ে ব্যাগ থেকে চিরকুটটা বার করে দেখল একবার। আলিপুর অ্যাভিনিউ এর ঠিকানা, বেশ পশ এলাকা। আজই কি যাবে একবার? থাক, পার্থ চিন্তায় পড়ে যাবে, বরং কাল সকালই ভালো। শেষ হলো মারণ বাতাস গল্পের প্রথম পর্ব। পরবর্তী অডিও স্টোরিতে আমি দ্বিতীয় পর্বটি পাঠ করব। প্রথম পর্বটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।